আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম নিয়ে। তো এই অ্যালগরিদমের নামের দিকে যদি আমরা লক্ষ্য করি, ফার্স্ট কাম যে আগে আসবে, ফার্স্ট সার্ভ তাকে আমরা সিপিইউ আগে সার্ভ করব। অর্থাৎ এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা মেইন যে ক্রাইটেরিয়া বা যে জিনিসের উপরে সব থেকে বেশি নজর রাখবো সেটি হচ্ছে অ্যারাইভাল টাইম, কে আগে আসলো। তো এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে এবং এই অ্যালগরিদমের মোড হচ্ছে নন প্রিএমটিভ। নন প্রিএমটিভ মোড কি সেটা আমরা আগেই জেনেছি। যদি একবার সিপিইউর কন্ট্রোল পায় তাহলে দ্বিতীয়বার আর রানিং স্টেট থেকে রেডি স্টেটে আসবে না, সেটাই হচ্ছে নন প্রিএমটিভ। অর্থাৎ এখানে আমরা যে আগে আসবে তাকে আমরা সিপিইউ দিয়ে দিব এবং সে টোটালি এক্সিকিউট হয়ে বের হয়ে যাবে, কিন্তু রেডি স্টেটে আর ফেরত আসবে না। তো এখানে আমাদের কিছু টার্ম রয়েছে: অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম, কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম। তো এগুলো কি আমরা লাস্ট লেকচার ভিডিও থেকে অলরেডি জেনে এসেছি কীভাবে ক্যালকুলেট করতে হয়। তো আশা করি আপনি সেই লেকচার ভিডিও দেখে এসেছেন। তো এখানে কোশ্চেনের ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে জাস্ট এতটুকু: প্রসেস, অ্যারাইভাল টাইম, বার্স্ট টাইম, এই তিনটা জিনিস দেওয়া থাকবে। এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেট করতে বলতে পারে কমপ্লিশন টাইম, ক্যালকুলেট করতে বলতে পারে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম, বা সবই ক্যালকুলেট করতে বলতে পারে। এছাড়াও ক্যালকুলেট করতে বলতে পারে এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো এগুলো কীভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো আমরা এখন জানতে যাচ্ছি। তো আমরা এই সকল ক্যালকুলেশন করবো হচ্ছে গ্যান্ট চার্টের মাধ্যমে। তো এটি হচ্ছে মেইনলি হচ্ছে একটি রানিং কিউ। রানিং কিউতে কীভাবে কাজ হচ্ছে সেটি হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে গ্যান্ট চার্ট, যেখানে হচ্ছে আমরা টাইমের বেস হচ্ছে আমরা কাজ করব। গ্যান্ট চার্ট অলওয়েজ 0 থেকে শুরু হয়, এটা মাথায় রাখতে হবে। আমাদের অ্যারাইভাল টাইম যাই হোক না কেন, আমাদের গ্যান্ট চার্ট অলওয়েজ 0 থেকেই শুরু হবে। তো এখন আমরা যদি অ্যালগরিদম নিয়ে কাজ করা শুরু করি, আমাদের কাছে প্রসেস আছে 4টি, এবং এই প্রসেসের ক্ষেত্রে বা এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের মেইন ক্রাইটেরিয়া কি? এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে অ্যারাইভাল টাইম। তো যেহেতু আমরা বলছি যে আমরা গ্যান্ট চার্টে 0 থেকে শুরু করি, তো আমরা ফার্স্ট অফ অল চেক করব টাইম 0তে কেউ অ্যারাইভ হয়েছে কি না। তো এখানে আমাদের অ্যারাইভাল টাইমে যদি আমরা আসি, হ্যাঁ, টাইম 0তে আমাদের প্রসেস P1 অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমরা এই প্রসেস P1 যেটি রয়েছে, এই P1 প্রসেসকে আমরা ধরে গ্যান্ট চার্টে দিয়ে দিলাম প্রসেস P1। তো আমরা অ্যারাইভাল টাইম আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী গ্যান্ট চার্টের মধ্যে প্রসেসকে নিয়ে নিলাম। এখন মোড হচ্ছে নন প্রিএমটিভ, অর্থাৎ যতটুকু হচ্ছে সিপিইউতে সময় থাকবে ততটুকুই আমরা রাখবো, আমরা আর ফেরত যাব না রেডি স্টেটে। অর্থাৎ সিপিইউতে কতটুকু সময় থাকবে সেটি হচ্ছে আমাদের বার্স্ট টাইম। তো প্রসেস 1 সিপিইউতে থাকছে 2 ইউনিট অফ টাইম, অর্থাৎ এই P1 0তে অ্যারাইভ করেছে, এখান থেকে আমরা 2 ইউনিট টাইম পর্যন্তই রান করব। তো 2 ইউনিট টাইম পর্যন্ত যদি আমরা রান করি, তো 0 থেকে 2 ইউনিট অফ টাইম বলতে এখানে আওয়ার হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, সেটা আমরা জানি না, কনসিডার করছি না। আমরা বলছি 2 ইউনিট অফ টাইম পর্যন্ত সে চলেছে। তো চলার পরে এখানে আরেকটা কেস হচ্ছে, যতক্ষণ পর্যন্ত 2 ইউনিট অফ টাইম পর্যন্ত এই P1 প্রসেসটি চলেছে, এইখানে P2 যে প্রসেসটি রয়েছে সেটি 1 ইউনিট অফ টাইমে অলরেডি অ্যারাইভ হয়ে গিয়েছে। অর্থাৎ যখন P1 এই প্রসেস চলছিল, কোথাও না কোথাও এই যে এখানে হচ্ছে 1 ইউনিট অফ টাইম, এই সময় হচ্ছে প্রসেস P2 অ্যারাইভ হয়ে গিয়েছে। তো এখন আমাদের কাছে কি করার ছিল? আমাদের কাছে কিছুই করার ছিল না, কারণ আমাদের মোড হচ্ছে নন প্রিএমটিভ। P1 সিপিইউকে ছাড়বে না। তো আমাদের ওয়েট করতে হয়েছে রেসপন্সের জন্য, যতক্ষণ পর্যন্ত না আমাদের P1 ফ্রি হয়েছে। তো আমাদের P1 যে সময় ফ্রি হয়ে গেল 2 ইউনিট অফ টাইম পর্যন্ত, আমরা ইমিডিয়েটলি কি করব? যেহেতু এই 1 ইউনিট অফ টাইমের সময় হচ্ছে P2 অ্যারাইভ করেছে, আমরা P2কে ধরে তাড়াতাড়ি করে এই গ্যান্ট চার্টের মধ্যে দিয়ে দিব। নাও এই P2 এখন সিপিইউর কন্ট্রোল পেয়েছে, এখন সে সিপিইউকে টোটালি ইউটিলাইজ করবে কতটুকু সময়? এই বার্স্ট টাইম অনুসারে। তো বার্স্ট টাইম হচ্ছে P2 এর ক্ষেত্রে 2, অর্থাৎ 2 ইউনিট অফ টাইম সে ইউজ করবে। তো 2 ইউনিট অফ টাইমে সে পেয়েছে এবং আরও 2 ইউনিট অফ টাইম সে নিবে, অর্থাৎ 4 ইউনিট অফ টাইমের সময় সে টার্মিনেট হবে। তো 4 ইউনিট টাইমের সময়ের মধ্যে অন্য কোনো প্রসেসকে অ্যারাইভ হয়েছে? 0 টাইমের সময়টা আমরা নিয়ে নিয়েছি।
এবং 1 টাইমের সময় নিয়ে নিয়েছি। 4 টাইমের সময় এই পর্যন্ত আর কোনো প্রসেস অ্যারাইভ করেনি। 5-এ করেছে, 6-এ করেছে, কিন্তু 4 ইউনিট অফ টাইমে কেউ অ্যারাইভ করেনি। তো এখানে কি করতে পারি, এখানে হচ্ছে আমরা 1 ইউনিট অফ টাইম বাড়ালাম। তো এখানে হচ্ছে আমরা 5 পর্যন্ত গেলাম। তো এইখানে কিন্তু কোনো প্রসেস নেই, তো এখানে আমাদের স্টেট হচ্ছে আইডল। তো এখানে যে স্টেট আইডল রয়েছে, এতে আমাদের কিছু করার নেই, কারণ আমাদের কাছে কোনো প্রসেসই নেই, আমাদের কাছে কোনো প্রসেস অ্যারাইভই করেনি যাকে আমরা গ্যান্ট চার্টের মধ্যে দিব বা আমাদের রানিং কিউ এর মধ্যে নিব। কারণ P1 0 টাইমে অ্যারাইভ করেছে, P2 1 টাইমে অ্যারাইভ করেছে, বাট আর কোনো প্রসেস এমন কিছু নেই যে 4 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করেছে। এজন্য আমরা 1 ইউনিট অফ টাইম বর্ধিত করলাম, যেখানে আমরা 5 ইউনিট অফ টাইমে এসে পৌঁছালাম, বা ওয়েট করেছি আমরা যে 5 ইউনিট টাইম পর্যন্ত কোনো প্রসেস আসলো কি আসলো না সেটা দেখার জন্য। তো 5 ইউনিট টাইমে আসার পর আমরা আবার চেক করছি কোনো প্রসেস কি অ্যারাইভ করেছে, কারণ আমাদের মেইন ক্রাইটেরিয়া কি অ্যারাইভাল টাইম। তো অ্যারাইভ করেছে, হ্যাঁ 5 ইউনিট অফ টাইমে আমাদের প্রসেস P3 অ্যারাইভ করেছে। তো P3কে ধরে বেঁধে আমরা গ্যান্ট চার্টের মধ্যে দিয়ে দিলাম। তো কতক্ষণ পর্যন্ত সে সিপিইউকে নিজের কাছে রাখবে, কারণ মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ, 3 ইউনিট অফ টাইম পর্যন্ত সে সিপিইউকে নিজের কাছে রাখবে, অর্থাৎ 5 থেকে 8 পর্যন্ত সে গ্যান্ট চার্টের মধ্যে রয়েছে বা রানিং কিউ এর মধ্যে রয়েছে, এরপর সে টার্মিনেট হয়েছে। তো এর মধ্যে কোনো প্রসেস কি অ্যারাইভ করেছে, হ্যাঁ 6 ইউনিট অফ টাইমের মধ্যে হচ্ছে আমাদের প্রসেস P4 অ্যারাইভ করে ফেলেছে। তো 6 ইউনিট অফ টাইম কোথায়, এই যে এখানে কোনো একটা জায়গা হচ্ছে 6 ইউনিট অফ টাইম, এখানে আসার পরেই হচ্ছে অ্যারাইভ করে ফেলেছে। এসে দেখেছে যে সিপিইউ বিজি আছে অন্য কোনো প্রসেস নিয়ে, তো সে ওয়েট করেছে। ওয়েট করার পরে যখন হচ্ছে P3 এক্সিকিউট হয়েছে, তারপর সে সিপিইউর কন্ট্রোল পেয়েছে। তো আমরা এখানে P4কে দিয়ে দিচ্ছি। P4 এর বার্স্ট টাইম কতটুকু, P4 এর বার্স্ট টাইম হচ্ছে 4 ইউনিট অফ টাইম, অর্থাৎ 12, 8 + 4, 12 ইউনিট অফ টাইম পর্যন্ত সে সিপিইউকে নিজের কাছে রাখবে, কারণ আমাদের মোড হচ্ছে নন প্রিএমপ্টিভ, তারপর সে এক্সিকিউট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের গ্যান্ট চার্ট, আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এবার আমাদের ক্যালকুলেশনের পালা হচ্ছে এই কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম। তো কমপ্লিশন টাইমটা কি, পয়েন্ট অফ টাইম, যে টাইম হচ্ছে বের হয়ে গিয়েছে সিপিইউ থেকে, বের হয়ে গিয়েছে যে টাইমে, সেটাই হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। তো এটা যদি আমরা গ্যান্ট চার্ট থেকে ইজিলি কম্পিট করতে চাই, তো কম্পিউটেশনের জন্য আমাদের কি করতে হবে, এটা কম্পিউটেশনের জন্য আমাদের এই গ্যান্ট চার্টের মধ্যে সর্বশেষবার সিপিইউ থেকে বের হওয়ার সময় রাইট সাইডেরটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো সর্বশেষ এটার ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের ক্ষেত্রে বা নন প্রিএমপ্টিভ মোডের ক্ষেত্রে সর্বশেষ না বললে হয়, কিন্তু প্রিএমপ্টিভ মোডের ক্ষেত্রে আমরা অবশ্যই সর্বশেষবার চেক করব, কারণ প্রিএমপ্টিভের ক্ষেত্রে একবার হচ্ছে রানিং কিউ থেকে রেডি কিউতে যায়, আবার রেডি কিউ থেকে রানিং কিউতে আসে। তো প্রসেসগুলো অনেক ভাগ ভাগ হয়, তো সেক্ষেত্রে আমরা সব থেকে লাস্টেরটা দেখব। কিন্তু এটার ক্ষেত্রে আমাদের প্রসেস P1, এই যে P1 প্রসেস সর্বশেষ যেটা আমাদের রাইট সাইডে যেটা রয়েছে, সেটি হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। এই যেখানে 2, যেটা সর্বশেষ 2 এখানে, কারণ এটাই ফার্স্ট এটাই লাস্ট, এখানে সর্বশেষ হচ্ছে 2 ইউনিট অফ টাইম, এই 2টাই হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। তো এখানে আমি লিখে নিচ্ছি 2। দেন P2 এর ক্ষেত্রে সর্বশেষ কোনটা, P2 এর ক্ষেত্রে সর্বশেষ হচ্ছে এই যে 4। তো 4 আমি লিখে নিচ্ছি, এখানে কমপ্লিশন টাইম হচ্ছে 4। দেন আইডল স্টেট রয়েছে, এরপর P3 হচ্ছে 8 ইউনিট অফ টাইম। তো এখানে P3 এর ক্ষেত্রে হচ্ছে 8 এবং P4 এর ক্ষেত্রে হচ্ছে 12 ইউনিট অফ টাইম। তো P4 এর ক্ষেত্রে হচ্ছে এখানে 12। তো আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম। তো এবার আমরা কাউন্ট করব হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম কি, অ্যারাইভাল টাইম থেকে আমাদের কমপ্লিশন টাইম। তো এই টোটাল টাইমটা হচ্ছে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তো এটা আমরা ক্যালকুলেট করি কিভাবে, কমপ্লিশন টাইম থেকে আমরা যদি অ্যারাইভাল টাইম মাইনাস করে দিই, তাহলে তো আমরা পেয়ে যাই আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। তো এখানে কমপ্লিশন টাইম কি 2 এবং আমাদের অ্যারাইভাল টাইম কি 0। তো 2 থেকে 0 যদি আমি মাইনাস করি পাবো কি 2। এরপরেরটা হচ্ছে কমপ্লিশন টাইম 4। তো 4 থেকে আমার অ্যারাইভাল টাইম হচ্ছে 1 মাইনাস করতে হবে। তো 4 থেকে 1 মাইনাস করলে 3। এরপর হচ্ছে কমপ্লিশন টাইম 8। 8 থেকে 5 মাইনাস করলে 3। এরপরে হচ্ছে কমপ্লিশন টাইম 12। তো 12 থেকে আমি 6 মাইনাস করব। তো 12 থেকে 6 মাইনাস করলে 6। তো এই পেয়ে গেলাম আমরা আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম। এরপর হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। তো কতক্ষণ ওয়েট করেছে, তো এই ওয়েটিং টাইম ক্যালকুলেট করার একটা ইজি একটা ফর্মুলা আমরা বলেছিলাম। আমরা আমাদের টার্ন অ্যারাউন্ড টাইম থেকে
বার্স্ট টাইম বাদ দিয়ে দিব। তো টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমরা বার্স্ট টাইম বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো আমাদের ওয়েটিং টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইম কি? টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 2 এবং বার্স্ট টাইম কতটুকু? বার্স্ট টাইম হচ্ছে 2। তো 2 থেকে 2 যদি আমি বাদ দেই কি পাবো? 0, অর্থাৎ ওয়েটিং টাইম তার 0। তো আমরা দেখি যে P1 প্রসেসের ক্ষেত্রে আসার সাথে সাথে কিন্তু সে সিপিইউ কন্ট্রোল পেয়ে গিয়েছে, তাকে কোনো ওয়েট করতে হয়নি। এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3, এখানে বার্স্ট টাইম কতটুকু? এখানে বার্স্ট টাইম হচ্ছে 2। তো 3 থেকে 2 যদি বাদ দেই ওয়েটিং টাইম 1। তো P2 প্রসেসকে এই যে দেখা যাক P2 প্রসেস এখানে অ্যারাইভ করেছিল 1 ইউনিট অফ টাইমে, কিন্তু সে পেয়েছে 2 ইউনিট অফ টাইমের জায়গায় যে সিপিইউর কন্ট্রোল, অর্থাৎ 1 ইউনিট অফ টাইম তাকে ওয়েট করতে হয়েছিল এখানে, সেই 1 ইউনিট টাইম হচ্ছে এটা। এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে আমাদের 3 এবং বার্স্ট টাইম হচ্ছে 3। তো প্রসেস 3কে কোনো ওয়েট করতে হয়নি, কারণ আমরা দেখছি যে প্রসেস 3 যখন এসেছে তখন সিপিইউ নিজেই আইডেল হয়েছিল, তো সিপিইউর কাছেই কোনো কাজ ছিল না। তো তখন সে আসার সাথে সাথে আমাদের সিপিইউর কন্ট্রোল পেয়ে গিয়েছে, তো তার ওয়েটিং টাইম 0। নেক্সট হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম 6 মাইনাস বার্স্ট টাইম 4। তো 6 থেকে 4 গেলে হচ্ছে 2। তো এটার ক্ষেত্রে এই যে 6 ইউনিট অফ টাইম এসেছে, সে অ্যারাইভ করেছিল কিন্তু পেয়েছে 8 ইউনিট অফ টাইম, অর্থাৎ 2 ইউনিট অফ টাইম তার ওয়েট করতে হয়েছে। তো এটা ছিল তার ওয়েটিং টাইম। তো এবার আমরা ক্যালকুলেট করব রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম আমরা কিভাবে ক্যালকুলেট করি? ফার্স্ট টাইম যে সময় সিপিইউর কন্ট্রোল পেয়েছে মাইনাস অ্যারাইভাল টাইম। তো ফার্স্ট টাইম কখন সিপিইউর কন্ট্রোল পেয়েছে এটা আমরা ক্যালকুলেট করব গ্যান্ট চার্টের এই লেফট সাইডের নাম্বারটা নিয়ে। তো রাইট সাইডেরটা নিয়ে তো আমরা করলাম যে আমাদের কমপ্লিশন টাইম, লেফট সাইডেরটা নিয়ে করবো হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যখন সিপিইউর কন্ট্রোল পেয়েছে। তো P1 পেয়েছে 0 টাইমে, তো 0 মাইনাস অ্যারাইভাল টাইম 0 হুইচ ইজ 0। দেন P2 এর ক্ষেত্রে 2 মাইনাস অ্যারাইভাল টাইম 1 হুইচ ইজ 1। দেন P3 এর ক্ষেত্রে 5 মাইনাস, কারণ এই যেখান থেকে আমরা নিব, কারণ এইটার লেফট সাইডেরটা নিব আমরা। তো P3 এর ক্ষেত্রে 5 মাইনাস অ্যারাইভাল টাইম 5, তো রেসপন্স টাইম কি? 0। নেক্সট হচ্ছে 8 মাইনাস অ্যারাইভাল টাইম 6 হুইচ ইজ 2। তো এই হয়ে গেল, আমরা সব কিছু ক্যালকুলেট করে ফেললাম। কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম, রেসপন্স টাইম। এগুলো ছাড়াও আমাদের কাছে কোশ্চেন আসতে পারে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। তো এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হবে হচ্ছে, আমরা সবগুলো এভারেজ করব, যোগ করব। 2 আর 3 হচ্ছে 5, 5 আর 3 হচ্ছে 8, 8 আর 6 হচ্ছে 14, এবং টোটাল প্রসেস আছে কয়টি? 4টি। তো 14 ডিভাইড বাই 4 এটা হচ্ছে আমাদের এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। এছাড়াও আস্ক করতে পারে এভারেজ ওয়েটিং টাইম। তো এভারেজ ওয়েটিং টাইম কী হবে? 2 + 1 3, প্রসেস হচ্ছে 4টি। তো এভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 3/4। তো এই হচ্ছে অ্যালগরিদম। আমরা আরেকটি ম্যাথ প্র্যাকটিস করে নিচ্ছি।